মন থেকে দোয়া করি যেন আমার মতো কোনো ভাই এই দুইটা ভয়ঙ্কর আসক্তির কারণে জীবনকে ধ্বংস করে না দেয়। মানে আপনি যে অ্যাডিকশনের কারণে মানে নতুন কিছুতে ফোকাস করতে পারতেছেন না বা আপনার ব্রেইন কাজ করতেছে না, এই থিঙ্কিং থেকেই আপনার মানে হতাশা কাজ করলো এবং সেখান থেকে আপনি ডিপ্রেশনে পড়ে গেলেন। জি। খুব করুণ ভয়ঙ্কর অবস্থা। আমি নামাজ পড়তে পারি না, আচ্ছা। শরীর এত দুর্বল হয়েছে শোয়াতে করতে পারি না, কোনোখানে যেতে মন চায় না, মানুষের সামনে যেতে মন চায় না। অফিসে যাচ্ছি না লাস্ট স্যার 2 মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে। না, আমি এখন বিয়েও করতে যাচ্ছি না। অন্তত 3-4 মাস এই অ্যাডিকশনের সাথে ডিস্টেন্স ক্রিয়েট হইলে তখন কিন্তু আপনার অটোমেটিক্যালি আপনার সেক্সুয়াল জিনিসগুলো ঠিক হইতে থাকে। আসসালামু আলাইকুম। আপনারা অলরেডি জানেন যে লাস্ট ম্যানেজার থেকে আমরা পর্ন এবং মাস্টারবেশন আসক্তি নিয়ে কাজ করি, এবং বাংলাদেশে আমরাই প্রথম পর্ন মাস্টারবেশন আসক্তি থেকে মুক্তিতে সহায়ক একটি অনলাইন প্ল্যাটফর্ম বানিয়েছি, যেটা কিনা lastmanager.com। লাস্ট ম্যানেজারে আমরা হাজার হাজার ভাইদের সাথে কাজ করেছি যারা পর্ন মাস্টারবেশন আসক্তি থেকে মুক্তির জন্য অনেক স্ট্রাগল করছেন। এমনই এক ভাই আজ আমাদের সাথে তার স্টোরি শেয়ার করতে চাচ্ছেন, যিনি এই আসক্তির কারণে তার পরিবার এবং সামাজিক জীবনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং তিনি চান যে তার এই স্টোরি শুনে যাতে অন্যরাও সচেতন হয়। তাই তিনি তার স্টোরি আমাদের সাথে শেয়ার করতে চাচ্ছেন। তো আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর মতে এখন ভালো আছি। আলহামদুলিল্লাহ। ভাইয়ের পরিচয়টা আমরা গোপন রেখেছি। সো ভাই, আপনি আপনার স্টোরিটা বলতে পারেন ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো থাকার কথা ছিল, কিন্তু দুটা মারাত্মক ভয়ঙ্কর আসক্তির কারণে আজকে আমার খুব খারাপ অবস্থা। তা আমি চাই যেন আমার মতে আহ সারা বাংলাদেশে বা কোনো পৃথিবীতে কোনো মুসলিম ভাই যেন এরকম অবস্থায় না পড়ুক বা এভাবে সাফার না করুক। তো এই জন্য আজকে মূলত আমার স্টোরি শেয়ার করতে আসলাম। আল্লাহ সবার প্রতি রহম করুক, এবং মন থেকে দোয়া করি যেন আমার মতো কোনো ভাই এই দুইটা ভয়ঙ্কর আসক্তির কারণে জীবনকে ধ্বংস করে না দেয়। আমি ছোটবেলা থেকেই দুরন্তপূর্ণ ছিলাম। ছোটবেলা থেকেই অনেক আদরেও ছিলাম। আমি ফ্যামিলির ছোট ছেলে, আর আমি একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। তো ছোটবেলা থেকে বন্ধুদের সাথে ঘোরাঘুরি, আড্ডা, আর চার পাঁচটা ছেলেদের মতো ঘোরাঘুরি করতাম। তো হুট করে একদিন উম একটা ফ্রেন্ড, ওর বাবা, ওরা একটু রিচ ফ্যামিলি ছিল। তো ওর হাতে স্মার্টফোন আসে। তখন দেখি মানে সর্বপ্রথম যখন স্মার্টফোন আসে, আজ থেকে কমপক্ষে 10-12 বছর আগের কথা। তো আচ্ছা। তখন এইসবের সাথে প্রথম পরিচিতি। তো তখন থেকে এটার ভয়াবহতা সম্পর্কে বা এই সম্পর্কে কোনো কিছুই জানতাম না। তখন তো এটা সম্পর্কে ওর ধারণাই ছিল না এইসব যে কতটা ভয়ঙ্কর, বা এইসবের সম্পর্কে যে কেউ ধারণা দিবে এসে যে এটা কতটা ভয়ঙ্কর। তো সেখান থেকে আসক্তি মূলত, সেখান থেকেই না জানা থেকেই মানে এটা ভালো লেগে যায়। তখন মানে বুঝতামই না যে এটা কতটা খারাপ। আপনি যখন প্রথম মানে যখন এটা শুরু করেছিলেন তখন তো আসলে এই আসক্তিতে আপনার ছিল না, তখন জাস্ট একটা কৌতূহল থেকেই আপনার দেখা শুরু, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, তখন তখন ছোট ছিলাম তখন। মানে আমার অ্যাডাল্ট বয়স মানে ইয়েও হয় নাই, মানে জি। বয়স অত হয় নাই। জি। তো ওরা একটু বয়স্ক ছিল। তো আচ্ছা। আমার বয়স তত হয় নাই, কিন্তু আমি আসক্তি। পরবর্তীতে আমার স্মার্টফোন ছিল না, তো একটা বন্ধু ছিল, আমরা 3-4 জন মিলে দেখতাম। তো আচ্ছা। সেখান থেকে মানে এটা মাথায় সেট হয়ে যায় আর কি। তো তারপরে যখন আমার বয়স মেবি, যখন এইচএসসি লেভেলে উঠি, তখন স্মার্টফোনের জন্য মানে খুব কান্নাকাটি বাড়িতে। মানে আরো অন্যান্য ফ্রেন্ডরা সবাই স্মার্টফোন ইউজ করে। তো আচ্ছা। তখনও মাথায় ছিল যে এইসব এইসব কি দেখবো বা এই সেই এইসব বিষয়। তো স্মার্টফোন যখন কিনি, তখনই আবার এই আসক্তিটা বেশি আরো ইয়ে হয় আর কি, নিজের স্মার্টফোন দেখতে দেখতে। মানে আমার কখনই মানে জীবনে কখনই মনে হয় না যে আমি আসক্ত। যেমন মানে শয়তানের যে ধোঁকা দেয় যে আজকেই লাস্ট, আজকেই লাস্ট, আজকেই লাস্ট, আর কখনো দেখবো না, বা আজকে শুক্রবার, কালকে থেকে ছেড়ে দিব। এভাবে করতে করতে জীবনে অনেকটা সময় চলে গেছে। জি। তো কখনোই মনে হয় নাই আমি আসক্ত, যেটা আমাকে সবসময় ধোকা, মানে শয়তান ধোকা দিয়েছে যেহেতু তুই তো আসক্ত না। মানে কিভাবে হলে যে আসক্ত বুঝতাম, এটাই বুঝি না আসক্তি কাকে বলে।
এরকম তো মানে কত বছর এই গেল এইভাবে? এভাবে দেখতে দেখতে মানে আমার বড় বড় জোর মানে এই আসক্তি এবং মাস্টারবেশন এবং পণাসক্তি 5-6 বছর এটা আমার একদম মস্তিষ্কের সেটিংকে নাড়িয়ে দিছে। আচ্ছা, মানে আমি এখন মানে আপনি এখন যে যে বর্তমান বুঝতে পারেন অবস্থা, নাই, আপনি যে বুঝতে পারেন নাই যে এটা আসক্তি, এরকম কতদিন চলে গেছে এভাবে যে আপনি বুঝতেই পারেন নাই যেটা এভাবে আসক্তি? হ্যাঁ, পাঁচ ছয় পাঁচ বছর ছয় বছর চলে গেছে। 5-6 বছর চলে হ্যাঁ গেছে, হ্যাঁ। আচ্ছা। জি। আমি সপ্তাহে 2-3 দিন, তো জি। আমার মনে হইতে যে রেগুলার দেখে বা হার্ড কোর প্রতি বেশি জি। তারাই হয়তো বা আসক্ত। আমি তো সফট কোর দেখতেছি, বা জি। আমি 2-3 দিন পর পর দেখতেছি বা 2-3 দিন পর পর করতেছি। হ্যাঁ, জি। আমার আসক্তি মনে হয় নাই। জি। তো এভাবেই চলতে থাকা আর কি। যে মানে করুণ পরিণতির দিকে যে আপনি বলছিলেন আমাদেরকে, যে ওটা কখন হলো আর কি, যে যখন আপনার একদমই মানে হতাশাজনক অবস্থা ক্রিয়েট হলো যে? হতাশাজনক অবস্থা আমি মানে এইটার কারণে মানে এটার কারণে তো আমার অনেক ক্ষতি হয়েছে। আমি এখন মানে অনেক কিছু সার্চ দিয়ে দেখলাম যে মানুষের শরীরে যদি কেউ মাস্টারবেশন কখনো না করে তার মেধা শক্তি কত স্ট্রং হয়, বা তার শরীরের গঠন কত সুঠামদেহী হয়, বা এক পুরুষ যেমন হওয়া উচিত, জি। সাহসী বা শক্তিশালী, এটা মূলতই আহ, মানে আমাদের যে মাস্টারবেশনের ফলে যে এগুলা আমরা লস করি, এগুলা যদি আমরা সবগুলো ধরে রাখি তাহলে আমরা অনেক সুঠামদেহী বা আমরা অনেক মানে দুঃসাহসী, মানে জি। সাহসী কাজ করতে পারবো আর কি। এর ফলে আমি খুব নম্র ছিলাম, মানে আমার সাহসী কাজ করতে ইয়া করতো না, বা বড় ধৈর্যটাও আমার কমে গেছে। আমি কোনো কাজে এখন মানে ধৈর্য ধৈর্য যে একটা 2-3 বছর ধৈর্য ধরে একটা কাজ করবো এরকম কাজও মানে আমার দ্বারা কখনোই হয় নাই। মানে আমি কখনো বুঝতেই পারি না যে এইটার কারণে যে আমার এই সমস্যাগুলা। বা আমি খুব চিকন ছিলাম, জি। কখনো মানে শরীরের গঠন ওইভাবে হয় নাই, যার জি। ফলে আমি কখন বুঝতেই পারি নাই যে আমার এই স্বভাব, বা মানে কেউ আস্তে কথা বলা বা মানে লাউডলি কথা না বলা, বা কোনো হুম। উম, চোখের সামনে খতিয়ে যাচ্ছে, মানে মানে টেস্টোস্টেরন লেভেলটা অনেক দুঃসাহসিক। কমে গেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, টেস্টোস্টেরন লেভেলটা অনেক কমে যাওয়ার ফলে আমার মানে একটা পুরুষের যেরকম ইয়া থাকা দরকার এরকমই কখনই ছিল না। জি। হ্যাঁ, আমি এখন এই পর্যায়ে সিচুয়েশনে এসে বুঝতে পারতেছি আর কি। এখন যেটা হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে আপনি একটা জবে ঢুকেছিলেন, এরপর যেটা হচ্ছে যে আপনি ওই জবের পাশাপাশি আপনি ফ্রিল্যান্সিং স্টার্ট করবেন বলে ভাবছিলেন আর কি। তো কিন্তু যখন আপনি ফ্রিল্যান্সিংটা শিখতে গেলেন তখন দেখা গেল যে আপনার আপনি শিখতে পারতেছেন না, এবং সেখান থেকে আপনার যেটা বলছিলেন যে আপনার মনে হচ্ছিল যে আপনার স্মৃতিশক্তিটা কমে গেছে, এবং এটার পিছনে আপনি মনে করেন যে আপনার অ্যাডিকশনটা দেয়। তো এই বিষয়টা নিয়ে যদি আরেকটু বলেন আর কি। জি জি, আমি আমার ছোটবেলা থেকে এই স্বপ্ন ছিল যে আমি ফ্রিল্যান্সার হব, বাসায় বসে কাজ করব, আম্মুর হ্যাঁ। হাতে খানা মানে নলা দিয়ে আমাকে খাওয়াবে, আমি কাজ করব, আমার খুব ইচ্ছে ছিল। তো জি। মানে আমি তো বললাম যে আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি। তো জি। এই ফ্যামিলি থেকে আসলে ওই টাকাটা বা ওই সময় এরকম ছিল না। আমার আব্বু বিদেশ ছিল, হুট করে উনি আইসা পড়ছে, মানে এসে পড়ছিল করোনাকালীন সময়ে। জি। আসার পরে আর ওই টাকাটা ছিল না যে আমি একটা ভালো ল্যাপটপ কিনে কাজ শুরু করব। তো তখন আমি মানে চারকিতে, ছোট একটা চাকরিতে ঢাকাতে চলে যাই। ঢাকাতে চলে যাওয়ার পর তখন মানে অনেক ডিসিশন নিয়ে আমি গভর্নমেন্ট জব করব সেই চিন্তা আসছিল আর কি। আচ্ছা। তো সেখান থেকে প্রস্তুতি শুরু করলাম। মানে জি। আমি তখনই বুঝতে পারি না, তখনও আমি আরো এডিকশন হয়ে পড়ি, কারণ বাসায় ওয়াইফাই ছিল। ওয়াইফাই এর কারণে বিষয়টা প্রথম দিক দিয়ে যখন ঢাকাতে ঢুকি মানে তখন ভালো ছিলাম। জি। তখন মানে অনেকদিন পর পর হতো। আর এমনিতে আমি মানে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, যেমন মানে যেটা ধোঁকা আর কি, শয়তানের তুই তো মানে ইসলামিক মাইন্ডে আসোস, সবকিছু জি। আছে, এমনি নামাজ পড়তাম, সবকিছু ভালো, ঠিক আছে, সবার সাথে ভালো ব্যবহার করতাম, সত্যি কথা বলতাম। কিন্তু আমার যে এই দুইটা এডিকশন যে আমার জীবনে এ, মানে আমার জীবনটা যে ধ্বংস করে দিচ্ছে, এদিক দিয়ে আমি মানে কখনো উপলব্ধি করতে পারিনি, যেমন 8-10টা ছেলেরা এখনো মানে এই বিষয়টা করতেছে, যে জি। মনেই করে না যে আসলে এটা যে জীবনকে ধ্বংস করে দিতে পারে কোন একটা রাইট। পর্যায়ে এসে। তো আমার এইভাবে এভাবে ওই চারটি চলে, প্রিপারেশন চলে। তো আমি প্রিপারেশনের দিকে খুবই মনোযোগ, খুবই পড়ালেখা করি, দুই তিন জি। দিন ভালো করে পড়ি, তো এক রাত আবার এই এডিকশনে চলে যায়। এভাবে আচ্ছা। চলতে 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 মেবি 1.5 বছর হয়। 1.5 বছর হওয়ার পর আমার জব হয়, গভর্নমেন্ট জব হয়। কিন্তু আমি জি। কখনো মাথায় রাখি নাই যে আমার যে দুইটা এডিকশন, বাজে এডিকশন আছে। জি। যে সবাই তো মনে করে যে আমি খুবই ভালো ছেলে, আমি জি। নামাজ পড়ি। জি। হ্যাঁ, নামাজ এই কারণে আমার খুব তাড়াতাড়ি জব হয়ে গেছে, জি। ঠিক আছে। জি। আমার ফ্যামিলি থেকেও
ফ্যামিলি থেকেও আমাকে মনে করে যে যে আমি খুবই ভালো ছেলে। জি এই দুইটা এডিকশনের কথা তারা জানে না কখনো। জি। তো তো চাকরি হওয়ার পর আমি 3 মাস কন্টিনিউ করি ওইখানে। তারপর ফ্রিল্যান্সিং এর দিকে তখন আমার কাছে টাকা আসে, মেবি 3 মাসের স্যালারি একসাথে আসে, 60,000 আচ্ছা টাকার মতো। আচ্ছা তো তখন চিন্তা করলাম যে আসলে ওই সময় তো চিন্তা করছিলাম এখন অফিস টাইমও আপনার 9টা থেকে 1:30 2টা পর্যন্ত বা 3টা আচ্ছা পর্যন্ত। ভাবলাম এতটা ফ্রি টাইম এটা কাজে লাগাই, তখন একটা ল্যাপটপ কিনলাম। তো আচ্ছা। ল্যাপটপ কেনার পর যখন ফিনান্সের দিকে মানে চেষ্টা করলাম, মানে অফিসেও প্যারা ছিল, জি। অফিসে বিভিন্ন প্যারা ছিল, কাজের চাপ ছিল। আচ্ছা কারণ আমার যে পোস্ট, এই পোস্টে মেবি 17 বছর খালি ছিল। তো আচ্ছা। এই পোস্টের অনেক কাজ জমা ছিল, এই কাজগুলা অনেক চাপ ছিল। তা আমারও, আমি ঢাকাতে অনেক চাপ নিয়েছিলাম, মানে ওই অফিসে কাজ করতাম আবার প্লাস সারা রাত এসে পড়তাম। তো জি দেখি যে আমার মাথার উপর অনেক চাপ পড়তেছে, আমার মাথা ধরে যায়। তো মানে তখন মানে আমার খুব ইচ্ছা ছিল যে আমি ফ্রিল্যান্সার হব, চাকরির জি পাশাপাশি মানে ফ্রিল্যান্সার হবই যেভাবে হোক, জি। কিন্তু কোনোভাবে আমি পারতেছি না। তো এক, তখন হতাশাটা কাজ করে। আর আপনি বুঝতে পারতেছিলেন যে আপনার এডিকশনের কারণে আপনার এই প্রবলেমটা হচ্ছে, যে আপনি নতুন জিনিস শিখতে হ্যাঁ হ্যাঁ, পারতেছেন না এরকম। বা নতুন কাজে ফোকাস করতে তো পারতেছেন না। না, কাজে যে ফোকাস করতে পারতেছি না, তখনই বুঝতে পারতেছি না যে আমি এডিকশন, এত বছর এডিকশনের ফলে যে আমার কাজে আচ্ছা ফোকাস আসতেছে না। আচ্ছা, তখনও বুঝতে তো পারেননি। তো আচ্ছা ওকে। না না না, জি যখন এই আপনার যখন হতাশাটা বেশি কাজ করলো আস্তে আস্তে, মেবি 10 12 দিন 15 দিন চলে গেল। জি তারপর তারপর বুঝতে পারলাম যে আসলে আমার তো মানে ব্রেইন ওইভাবে কাজ করতেছে না আর আগের মতো, বা আমি বুঝছি। কোনো কাজে ফোকাস করতে পারতেছি না। তো আচ্ছা তখন মনে হলো আসলে এই এডিকশনের কারণেই আমার ব্রেইনের একদম মানে সিস্টেমে লড়ে মানে হয়ে গেছে, আমি কোনো কাজে এখন ফোকাস দিতে পারতেছি না। মানে হুম, ডিপ্রেশনে পড়ে, ডিপ্রেশনের এফেক্ট গুলো আছে, প্লাস ওই এডিকশনের এফেক্ট গুলাই আমার এখন বর্তমান অবস্থা খুব খারাপ। জি। মানে আপনার যে, আপনি যে অ্যাডিকশনের কারণে মানে নতুন কিছুতে ফোকাস করতে পারতেছেন না বা আপনার ব্রেইন কাজ করতেছে না, এই থিঙ্কিং থেকেই আপনার মানে হতাশা কাজ করলো এবং সেখান থেকে আপনি ডিপ্রেশনে পড়ে গেলেন। হ্যাঁ 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 হ্যাঁ, এখন জি কোনোভাবে আমি ডিপ্রেশনে বের হতে পারতেছি না। এখন আমার সামনে মানে আমি তো এখন যা দেখতেছি আমার জীবনে মনে হচ্ছে যে কোনো আমলই কবুল হয় নাই। কারণ এই এডিকশনটা তো যে মানে আমার প্রতিদিনকার 2 3 দিন পর পরই ছিল, 2 3 দিন পর পরই ছিল। বা জি আমার যে ভালো কাজগুলা এগুলো হয়তো আল্লাহর দরবারে কবুল হয় না, এইসব চিন্তা মানে এখন আরো বেশি কাজ করতেছে। তো এই কারণে আমার মনে হচ্ছে আমি যদি এখন আত্মহত্যা করি তাহলে আমার তো আহ শেষ, সব শেষ। আর এখন যদি বেঁচেও থাকি তাহলে তো আমি যদি আস্তে আস্তে ধীরে ধীরে আমি মানে মৃত্যুর দিকে যাচ্ছি, এমন অবস্থা। আমার পরিবার তো, পরিবার সহ নিয়ে আমি অবস্থা খারাপ হয়ে যাবে। এমনিতে সবাই জানে। এখন আমার বর্তমান অবস্থা আমি যদি বলি, জি। খুব করুণ, ভয়ঙ্কর অবস্থা। আমি নামাজ পড়তে পারি না, আচ্ছা শরীর এত দুর্বল হয়েছে শোয়াতে করতে পারি না, কোনোখানে যেতে মন চায় না, মানুষের সামনে যেতে মন চায় না। কারণ মানুষের সামনে গেলেই মনে হয় যে আমি তো ওদের সাথে চলছি, ওরা এত ভালো। আচ্ছা। আমিও তো নামাজ পড়তাম হুম গিয়ে মসজিদে, ওরা মনে করে তা আমি অনেক ভালো ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক আছে। হুম। তো আমিও যখন কখনো মনে করি না, এখন এই স্টেজে এসে মনে হচ্ছে আমার জীবনের যা ছিল সব ভুল ছিল, বা আমি জীবনে বড় কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। যেমন হুম। এই এডিকশনের ফলে কি হয়েছে আমার, মানে মস্তিষ্কে এভাবে মানে এভাবে তৈরি হয়েছে যে আমি কখনো মানে কোনো একটা দায়িত্ব নিয়ে কোনো কাজ করতে পারিনি, এরকম আচ্ছা, অবস্থা হয়ে গেছে। তো এখন আপনার কি অবস্থা? এখন আপনার যে মানে যে জবটা আপনি পেয়েছিলেন আর কি, যে আপনার যে গভর্নমেন্ট জবটা, সেটার কি অবস্থা এবং আপনার পরিবারের কি অবস্থা? এখন স্যার গভর্নমেন্ট জবে আমি লাস্ট 2 মাস হয়েছে গভর্নমেন্ট জবে যাই না, কারণ আমি কাজ করতে পারি না ওইখানে গিয়ে। যে এত চাপের কাজ, এই কাজগুলো আমার দ্বারা হচ্ছে না। তারপরে এখন তো পরিবার বললাম, নিম্নবিত্ত ফ্যামিলি, আমার এক ভাই বিদেশ থেকে, তো উনিও খুব হিমশিম খাচ্ছে এখন ফ্যামিলিকে চালাতে। মানে আমিও জবে যেতে পারছি না। ওনারাও বলতেছে যে জব না গেলে তুই অন্য কিছু কর। তো এখন তো আমার দ্বারা কোনো কিছুই হচ্ছে না। তো এখন আমি কি করবো, আমি কোনো মানে একদম দিশেহারা হয়ে আছি। মানে আপনার মানে এখন ডিপ্রেশনের কারণে যেটা হচ্ছে যে আপনার এখন কোনো কাজই ভালো লাগতেছে না, মানে আপনি যে অফিসে গিয়ে যে অফিস করবেন সেটাও আপনার ভালো লাগতেছে না। না না না, আমি আমার রাতে এখন আমি কথা বলতে পারতেছি খুব সুন্দর। আমি দিনের বেলা আমার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। দিনের বেলা তো আমি আচ্ছা মানে ঘর বন্ধ করে দরজা জানালা লাগিয়ে একদম অন্ধকারে শুয়ে থাকি।
মানে আমি বুঝতেছি আমি যদি এখন আত্মহত্যা করি তাহলে তো জাহান্নাম, এমনিও জাহান্নাম। আর যদি মানে তওবা করে যে ফিরে আসবো, জি বা মানে আমি সেই শক্তিটাও পাচ্ছি না যে 5 ওয়াক্ত নামাজ পড়বো বা ইয়া করব, জি। এরকম কোনো ইয়ে পাচ্ছি না। মানে বিষয়টা হচ্ছে যে আপনার এই ডিপ্রেশনের কারণে আপনি কাইন্ড অফ মানে আপনার লাইফটাই অচল হয়ে গেছে এমন একটা অবস্থা, যে আপনার হ্যাঁ নামাজ হ্যাঁ পড়তে পারতেছেন না, আপনার মানে গোসল, খাওয়া দাওয়া কমে গেছে, ঘুমের সমস্যা হচ্ছে হ্যাঁ যেটা, তারপরে হ্যাঁ হ্যাঁ, এই আমি আরেকটা আহ, বলে এখানে ঘুম। অফিসে যাচ্ছেন না ঘুমটা যে কতদিন? কিভাবে, অফিসে অফিসে যাচ্ছি না লাস্ট স্যার 2 মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে। 2 মাস হয়ে যাচ্ছে। ও, এটা তো অনেক সময় হয়ে যাচ্ছে। তার মানে মানে আপনার মানে হ্যাঁ এটা হয়তো গভর্নমেন্ট জব হয়, হয়তো জবটা এখনো টিকে আছে। এটা প্রাইভেট হ্যাঁ জব হলে হ্যাঁ এতদিনে আপনার জবটা হয়তো চলে যেত। হ্যাঁ। তো এখন স্যারও কল দেয়, আমি ধরে কিছু বলতে পারতেছি না। তা জি আমি অন্তর থেকে চাই যেন আমার এরকম কোন মুসলিম ভাই যেন শয়তান এইভাবে ধোঁকা দিতে পারে যে তুই তো ইমা নামাজ পড়তে আসছিস, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ঠিক আছে, জি আর এগুলা তো কিছুই না, এগুলা তো যে কোনো মুহূর্তে ছেড়ে দিতে পারবি, বা এটা তো এডিকশন না, তুই যে কোনো মুহূর্তে বের হয়ে আসতে পারবি। এই ধোঁকায় যেন কাউ কোনো ভাইকে মানে না ফেলতে পারে, এবং যে যে পর্যায়ে আছে জি মানে ভালো থাকা যেন ফিরে আসে। আমি অন্তর থেকে এটাই দোয়া করি এবং মন থেকে চাই যেন জি অতি সত্বর যে যে জি, পর্যায়ে আছে ফিরে আসুক। অবশ্যই। মানে যারা এখনো মানে খুব একটা খারাপ পরিণতি ফেস করে নাই, তারাও যাতে এখন হুম, হুম। থেকেই আসলে আহ, এটা থেকে মুক্তির চেষ্টা করে, না হলে একদম। আসলে এটা হ্যাঁ যে হ্যাঁ, কোন দিকে যাবে, একদম। এটার পরিণতিটা যে কতটা খারাপ হতে পারে এটা আসলে মানুষ অনেকে বুঝতেই পারে না আর কি। আমি সত্যি বলতে মানে আমরা কিন্তু মানে ইসলামেও দেখি যে যখন একটা মানুষ একটা দীর্ঘ সময় এরকম একটা পাপে জড়িত থাকে, তখন আসলে তাদের জীবনে নানান ধরনের একটা বাজে প্রভাব দেখা দেয়, এবং একটা স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়ার পেছনে আসলেই কিন্তু পাপের একটা হ্যাঁ ভূমিকা হ্যাঁ আছে। হ্যাঁ, মানে এখন মনে হচ্ছে যে ওই সময় যে ভুলে যেতাম এই কারণে ভুলে যেতাম। এখনো অনেক জিনিস মানে আমি আমার কোনো প্রিয় মানুষ বা অনেক দিন আগে দেখা হয়েছে, এই হয়েছে, ওনাদের নাম মনে করতে পারতেছি না এখন, আমার এই অবস্থা হয়ে গেছে। মানে এত স্মৃতিশক্তি, ডিপ্রেশনে তো এমনিও স্মৃতিশক্তি লোপ পায়, আবার তো ওইটার কারণে মাস্টারবেশনের কারণে তো এমনি তো অনেক লোপ পাইছে আমার জীবনে। Right. এখন আমি মনে উম, বুঝতেছি আর কি। আহ, আমরাও কিন্তু মানে এমন অনেক মানুষকেই পেয়েছি যারা কিনা আপনার এই আসক্তির কারণে ডিপ্রেশনে ভুগছেন এবং তাদের মধ্যে আত্মহত্যা প্রবণতা আসে। তো আপনার ক্ষেত্রে আসলে যেটা হলো যে আপনারও ডিপ্রেশন হয়েছে, কিন্তু যেটা হচ্ছে যে আপনার ডিপ্রেশনটা অনেক বেশি, মানে যেটা আমরা ক্লিনিক্যাল ডিপ্রেশন বলি আর কি। ক্লিনিক্যাল ডিপ্রেশন হলে যেটা হয় যে মিনিমাম টানা 14 দিন, টানা 14 দিন, একটা দিনের বেশিরভাগ সময় মন খারাপ থাকে, এবং মন হঠাৎ ভালো হয় হঠাৎ খারাপ হয়। তারপর হচ্ছে আগে যা ভালো লাগতো তা ভালো লাগে না। খাবারের অনেকের খাবার খাওয়া দাওয়া কমে যায়, অনেকের খাবার দাবার রুচি বেড়ে যায়। আবার অনেকে যেটা হচ্ছে যে ঘুম কমে যায়, কারো ক্ষেত্রে ঘুম অনেক বেশি বেড়ে যায়। যেটা আপনার ক্ষেত্রে যেটা শুনছিলাম যে আপনি দিনের বেশিরভাগ সময় ঘুমান, বা আপনার উঠতে ইচ্ছা করে না এবং কোনো কাজ করতে ইচ্ছা করে না, ইভেন গোসলও করতে ইচ্ছা করে না। এটা আসলে হ্যাঁ খুব হ্যাঁ করুণ অবস্থা, এবং ওয়ার্ল্ডের মধ্যে এখনো অনেক মানুষই কিন্তু জানে না যে ডিপ্রেশন হচ্ছে এমন একটা রোগ যেটা কিনা মানে ওয়ার্ল্ডের মধ্যে যে রোগগুলো মানুষের ডিসএবিলিটি ঘটায়, মানে যে রোগগুলোর কারণে মানুষ অক্ষম হয়ে যায়, কাজে অক্ষম হয়ে যায়, এর মধ্যে অন্যতম একটা রোগ হচ্ছে এখন ডিপ্রেশন, যেটা একটা মানে লঘুমাত্রার একটা মানসিক সমস্যা। এবং আপনার এই যে মানসিক সমস্যাটা ডিপ্রেশন, সেটা হয়েছে পর্নোআসক্তির কারণে। তো এটাই হচ্ছে গিয়ে আসলে আপনার হ্যাঁ। মানে লাস্ট পর্যন্ত এখন পর্যন্ত রিয়েলাইজেশন। জি এখন ফ্যামিলি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, কারণ আমার বয়স এখন 23 বছর। ফ্যামিলি জি বিয়ের জন্য চাপ দিচ্ছে, কিন্তু আমি তো বুঝতেছি আমার বর্তমান অবস্থা জি। বা সবকিছু ম্যানেজ করার অবস্থা, মানে এখন এখন কোনো আপনি কিছু করতে বিয়েও পারতেছি না। বিয়েও আমি করতে আমার, চাচ্ছেন না? না আমি এখন বিয়েও করতে চাচ্ছি না। রাইট, মানে আপনি সেই কনফিডেন্সটাই পাচ্ছেন না যে আপনার যে এখন বিয়ে করতে হবে বা একটা মিনিংফুল লাইফ যে আপনি লিড করবেন, সেই কনফিডেন্সটা আপনার আসতেছে না। না, আমার মনে হচ্ছে আমি যে সামনে 1 মাস বাঁচবো বা 1 বছর বাঁচবো, কিভাবে বাঁচবো, বেঁচে থাকবো, সেইটাই আমার মনে হচ্ছে না। হুম। আমার এখন মনে হচ্ছে মানে আপনি আমি জাস্ট আপনার বেঁচে থাকার আশাটাই এখন কাজ করতেছে না। কাজ করতেছে না। এখন আমার মনে হচ্ছে আমি চাই যেন মানে সবাই মানে একজন জিনাকারীর মৃত্যু যেভাবে হোক, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলে যেভাবে হতো, যে আমাকে কি কোনো কিছু এসে পবিত্র করে দেয়, যেন আমি অন্তত ওপারেতে ভালো থাকি, এই দুনিয়াতে তো আর আশায় মানে আশাই আসছে না। তো এখন যদি আমি আত্মহত্যা করি তাহলেও তো একদম ওই দুনিয়া হারাই ফেলবো। এখন জাহান্নাম এর ভিডিও গুলো দেখা এখন খুব ইয়া হয়, জি মানে
খুব অবস্থা আমার খারাপ হয়ে যায়। এখন আমি কি করবো, আমি কোনো কিছু বুঝে পাচ্ছি যাচ্ছি না। এখন আমার মনে হচ্ছে আমি কোনো বড় আলেমের কাছে যাই, উনি আমাকে ইয়া করুক, আর জিনাকারীর মতো একটা জিনাকারী নিমিত্ত যেভাবে হওয়া উচিত সেভাবে হোক। তো আসলে আপনার যে মানে অনুশোচনাটা, যে আপনার মানে যে খারাপ লাগাটা কাজ করতেছে, বা খারাপ লাগাটা যে কাজ করতো আপনার এডিকশনের কারণে, এটা কিন্তু ঠিক আছে যে, বা অনুশোচনাটা আমাদের কাজ করা উচিত। এবং এখানে আমি মানে দর্শকদের জন্য বলি, যারা এই অনেকদিন ধরে পর্ন মাস্টারবেশন আসক্তিতে ভুগতেছেন, এটা খুবই ইম্পর্টেন্ট। মানে এই যে এই আসক্তিটার কারণে যে ডিপ্রেশন ফর্ম হয়, এটার একটা ওয়ান অফ দ্য রিজন হচ্ছে কি, যে মানুষ আসলে, আসক্তি একটা পাপ, একটা আসক্তিকর পাপ। তো তো এই পাপটা হয়ে গেলে অনুশোচনা থাকা উচিত। অনুশোচনা অনুশোচনা থেকে আমাদের মধ্যে দায়িত্ববোধ আসা উচিত, এবং সেখান থেকে আমাদের মধ্যে ইচ্ছা শক্তি আসতো। তো যখন আমরা অনুশোচনাটা থেকে আমাদের মধ্যে যখন দায়িত্ববোধ আসবে, তখন কিন্তু আমরা অ্যাজ এ মুসলিম, মুসলিম হিসেবে আমরা তওবা করতাম, আমরা আল্লাহর কাছে মাফ চাইতাম। তখন আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে, আমরা এই আশা নিয়ে আমরা কিন্তু আবার এই আসক্তি থেকে মুক্তির জন্য বা এই পাপ থেকে মুক্তির জন্য আমরা আবার সামনে এগিয়ে যেতে পারতাম। তো সমস্যা হচ্ছে যে এই জায়গাটাতে শয়তানও কিন্তু কাইন্ড অফ একটা ধোঁকা দেয়, যে উম শয়তান আসলে আমাদেরকে নিরাশ করে ফেলতে চায়। এবং শয়তান আসলে বুঝাতে চায় যে তুমি পাপ করতেছো বারবার, তুমি অনেক খারাপ। তুমি আল্লাহর কাছে, তুমি যদি মাফ চাও, আল্লাহ তোমাকে মাফ করবে না। তুমি কিভাবে মাফ চাবা? তোমার তো মাফ চাওয়ার কোনো মানে মুখই নাই, তুমি আল্লাহর সামনে দাঁড়াবা কিভাবে? তো এরকম একটা অবস্থা আসলে মানুষের মাইন্ডে ক্রিয়েট হয়। এবং অনেকে আসলে বেশিরভাগ মানুষই আমি যেটা দেখতেছি যে এই ধোঁকাটাতে পড়ে যাচ্ছে, স্পেশালি যারা প্র্যাকটিসিং মুসলিম। তো এই জন্য যেটা হচ্ছে যে, মানে আমাদেরকে অবশ্যই আসক্তি থেকে বের হতে হবে। কিন্তু যেটা হচ্ছে যে আসক্তি থেকে বের হওয়ার জন্য আমাদের যদি কোনোভাবে যদি ভুল ভুল ক্রমে যদি আমাদের দ্বারা এই পাপটা হয়ে যায়, পর্ন বা মাস্টারবেশন করা হয়ে যায়, তখন আমরা আল্লাহর কাছে সিনসিয়ারলি আমরা তওবা করব। আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করার চেষ্টা করব। আমরা দোয়া করব বেশি বেশি। এবং আমরা ফিল ফিল করার চেষ্টা করবো যে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। তো এই যে ফিলিংসটা, যে মানে একটা, এটা কিন্তু একটা মানে একটা রিলিজিং একটা বিষয়, এবং এটা কিন্তু সাইকোলজিক্যালি আমাদেরকে খুব মানে এম্পাওয়ারিং ফিল করায়। যে মানে পাপের যে একটা খারাপ ইফেক্ট বা একটা ব্যাড ইফেক্ট আমাদের মাইন্ডের উপর, মাইন্ডের মধ্যে থাকে, এটা কিন্তু চলে যায় যখন আমরা একটা সিনসিয়ার একটা তওবা করতে পারি আল্লাহর সাথে, যে আল্লাহ আমি গুনাহ করে ফেলছি, তুমি আমাকে মাফ করে দাও, আমি সামনে আর এটা করবো না। তো এটা এটা মুসলিমদের জন্য একটা অনেক বড় পাওয়া আর কি, এই তওবার বিষয়টা। তো এই জন্য আসলে আমরা আমাদের আসক্তি থেকে মুক্তির জন্য আমাদের যতবারই ভুল হয়ে যাব, আমাদের এই পথে যতবারই ভুল হয়ে যাবে, আমরা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করব। তওবা করলে এবং তওবা করবো, এবং এট দ্য সেম টাইম আমাদের যে রিল্যাপস বা বারবার যে আসক্তিতে ফল করা হচ্ছে, প্রত্যেকবার যখন ভুলটা হবে, তখন আমরা চিন্তা করব বা আমরা দেখার চেষ্টা করবো বা আমরা ভেবে দেখবো যে আসলে আমি কেন আবার পর্নটা দেখলাম, বা কেন আমি আবার মাস্টারবেটটা করলাম। হুম। আমরা কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করব, এবং সেগুলো আমাদেরকে সমাধান করতে হবে। আমি কি আমার পারিবারিক সমস্যার কারণে আমি পর্ন দেখতেছি? আমার লাইফে কোনো পারপাস নাই সেই জন্য কি আমি পর্ন দেখতেছি? আমাদের আসলে মানে পর্নের ট্রিগারটা কি, সেটা আইডেন্টিফাই করতে হবে। আমি যদি রাস্তাঘাটে আমার দৃষ্টি হেফাজত না করার জন্য যদি পর্ন দেখে থাকি, তাহলে আমাদেরকে দৃষ্টির হেফাজতটা শুরু করতে হবে। আমাদের যদি আহ, দেখা গেছে আমাদের চাকরির লাইফে অনেক স্ট্রেস, অনেক মানসিক চাপ যায়, সেই মানসিক চাপটা আমরা আমরা ম্যানেজ করতেছি না, তখন যেটা হয় যে আপনি মানে বাসায় আসলে তখন এরকম একটা মানে যে চাকরিজীবী যার অনেক স্ট্রেস, সে বাসায় আসার পর সে রিলিজড ফিল করার জন্য বা একটা সাময়িক ভালো লাগার জন্য সে পর্নটা দেখে ফেলতেছে। তো এভাবে কিন্তু আসলে মানে ট্রিগারটা কাজ করতেছে। তো আসলে মানে ভাইয়ের যে কেসটা, মানে ভাই আপনি যে কেসটা বললেন আর কি আপনার, যে খুবই মানে খুবই বেদনাবহ আর কি, এবং খুবই খারাপ লাগার মতো একটা বিষয়, যে আপনার মানে একটা আসক্তি, যে আপনাকে সেই 5 বছর আগের একটা আসক্তি আজ 5 বছর পরে এসে যে এই আসক্তির কারণে আপনার স্মৃতিশক্তিতে সমস্যা হবে, বা আপনার যে মানে জবে আপনার যাওয়া হবে না 2 মাস ধরে, যেখান থেকে আপনার ডিপ্রেশনটা হয়ে গেছে, এবং আমি ডিপ্রেশনের কারণে যে এই আরেকটু জবের অবস্থা, এটাও আপনি কখনো চিন্তা করেন আর কি যেরকম হবে। স্যার, আমি আরেকটু বলে রাখি যে জি। এটার কারণে যে আমার মস্তিষ্ক এভাবে সেটিং হয়ে গেছে, এখন আমার কোনো কিছু ভালো জিনিস ভালো লাগে না। যে কারো খারাপ ঘটলে মনে হয় ভালো লাগতেছে, এরকম ফিলিংস। আবার মা বাবার প্রতি যে একটা মায়া আছে সন্তানের, এই এই মায়াটাও কাজ করতেছে না। মানে যে আমি ইমোশন এত কাজ কষ্ট করতেছে করে না। চাকরিতে হ্যাঁ, ইমোশনটা একদম নষ্ট করে দিয়েছে। মানে আমার চাকরিটা যে এত কষ্ট করে আমি 1.5 বছর মানে চাকরির পিছনে শ্রম দিলাম, পড়ালেখা করলাম, জি। গভর্নমেন্ট জব নিলাম, হ্যাঁ, জি। এটার প্রতিও মায়া লাগতেছে না আমার। খালি এখন একটাই ইচ্ছা, আমি বেঁচে থাকতে চাই। আর জি। না হয় যদি আমার মৃত্যু হয়, যেন ওই জিনাকারীর মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে যেভাবে মারা হতো,
ওইভাবেই যেন মৃত্যুটা হয়। আর না আমার এখন খুব বাঁচার ইচ্ছা, কিন্তু আমি কোনোভাবে মানে পারতেছি না, স্ট্রাগল করে উঠতে পারতেছি না। আপনার যে এই যে ডিপ্রেশনটা হচ্ছে, এটার জন্য আপনি সাইকিয়াট্রিস্ট দেখাইছেন নিশ্চয়ই? জি জি, আমি সাইকিয়াট্রিক দেখাইছি, জি। ওইখানে ওষুধও খাচ্ছি। ওই ওষুধ খেয়ে আমি আপনার 7.5 mg এর ওষুধ খেয়ে ঘুমাইতে হয় রাতে। এটা এটা খেলে কি ঘুম কি এরকম হচ্ছে? অবস্থা। ঘুম হচ্ছে, কিন্তু অতিরিক্ত ঘুম হচ্ছে, আমি দিনে 12টা বেজে যায় ঘুম থেকে উঠতে, মানে আমার উঠতেই মন চায় না। এবং মানে আপনি এই যে ওষুধগুলো, এই 2-3 দিন। আপনাকে তো অবশ্যই অ্যান্টি ডিপ্রেসেন্টও দেওয়া হয়েছে, তো এই ওষুধগুলো খাওয়ার পরও আপনার মানে ডিপ্রেশন কমতেছে না? না, আমার কোনোভাবে মানে আমার মানে এইটাই মনে হচ্ছে যে আমি জীবনে যদি এই দুইটা আসক্তির সাথে জড়িত না থাকতাম, তাহলে আমার মানে আমি জীবনে অনেক বড় বড় সিদ্ধান্ত নিতাম, যেগুলা যে যে জায়গায় ভুল করে আসছি, ওই ভুলগুলা হয়তো বা হইতো না। মানে আমার ডোপামিন বেশি কাজ করছিল, মনে হয় যে আমার সারাটা জীবন আমি ডোপামিন দিয়ে চালাই গেছি, মানে আমার অন্তর দিয়ে কখনোই ভাবিনি। যেখানে ডোপামিন বেশি দিচ্ছে সেখানেই দৌড়াইছি, যেটা এখন আব্বু আম্মু মানে বুঝাইলেও বুঝতেছে না। আমি যে এই ভুলগুলো করে মানে এখন তার বলতেও পারতেছি না, ফ্যামিলি জানে, সবাই জানে আমি একটা খুবই ভালো ছেলে। আসলে নামাজ পড়তাম বা মসজিদে নামাজ পড়তাম, কিন্তু এই আসক্তিটা যে মানে এতটা ভয়াবহ, এই দুইটা আসক্তি আমি কখনোই কল্পনা করিনি যে আমার লাইফে এই পর্যায়ে এনে দাঁড় করাবে এতটা বছর পর। এখন আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা যদি আমাকে একটা নতুন জীবন দিত, তাহলে নতুন করে সবকিছু করতাম। মানে এখন আমি মানে কান্নাও করতে পারতেছি না, আমার হৃদয় এত কঠিন হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে কান্নাও করতে পারতেছি না। আমার খুবই বিরক্ত লাগে এখন, নিজের প্রতি খুবই জেদ হয়। মাঝে মধ্যে মনে হয় আমি আত্মহত্যা করে ফেলি, মানে আবার মনে হয় যদি আত্মহত্যা করি তাহলে তো এখনই যা মানে সারা যে মানে একদম কিয়ামত আগ পর্যন্ত এইভাবে করতে হবে। এখন কি করবো Right. স্যার, আমি বুঝতে পারতেছি না। এখন যেটা হচ্ছে যে যখন একটা মানুষ ডিপ্রেশনে ভুগে এবং ডিপ্রেশনটা খুব বেশি হয়, যেমন এই যে যেটা আমরা বললাম যে ক্লিনিক্যাল ডিপ্রেশন, এই ক্ষেত্রে প্রথম দিকে আসলে মেডিসিনটাই বেশি মেডিসিনটাই খেতে হয়। এবং সাইকিয়াট্রিস্টরা অনেকেই একটা সময় দিয়ে দেয় যে অন্তত এতদিন মেডিসিনটা খেতে হবে। এরপরে মানে ব্রেইনের কেমিক্যাল লেভেলটা একটু নর্মাল নর্মাল দিকে যখন আসে, তখন ওনারা কাউন্সিলিং এর পরামর্শ দেয়। তো আপনার ক্ষেত্রে যেটা হচ্ছে যে ডিপ্রেশনের কারণটা যেহেতু এক্সটার্নাল, মানে কিছু চিন্তা, যে চিন্তাগুলো মাথা থেকে না যাওয়ার কারণে, বা যে বিশ্বাস, কিছু বিশ্বাসও আপনার মধ্যে আছে যেটা বোঝা যাচ্ছে, এই বিশ্বাসগুলো থেকে আপনি বের হতে পারতেছেন না, এটাও একটা কারণ। এবং এই বিশ্বাসগুলোর কারণেই আপনার সেই নেগেটিভ চিন্তাগুলো আসতেছে আর কি। তো আর ওই নেগেটিভ চিন্তাগুলো আপনাকে বারবার ডিপ্রেশনে ফেলে দিচ্ছে। তা আপনি যেটা হচ্ছে যে মেডিসিন খাচ্ছেন ঠিকই, কিন্তু আপনার যে বিশ্বাস এবং চিন্তা প্রক্রিয়া, সেটার কারণে আপনি আপনার ডিপ্রেশনটা থেকে বের হতে পারতেছেন না। তো যেমন আমি আপনার কথা থেকেই আমি বলি, আপনার এই যে কিছুক্ষণ আগে আপনি যেটা বলতেছিলেন যে আপনি মানে এখন যেটা ফিল করেন যে আপনার এই অ্যাডিকশনের কারণে আপনার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে, স্মৃতিশক্তি কমে গেছে, তারপর হচ্ছে ফোকাস কমে গেছে, দেন হচ্ছে আপনি অনেক দিন ধরে আপনি ভালো কোনো লাইফে ডিসিশন নিতে পারেন নাই, বা আপনি সহজে ভালো ডিসিশন নিতে পারতেন না। এবং এই সব কিছুর পেছনে আপনি আপনার আসক্তিটাকে দায়ী করতেছেন, এবং আপনি মনে করতেছেন যে আপনার একটা বড় ক্ষতি হয়ে গেছে, সেটা হয়তো কখনোই রিকভার করা যাবে না। তো এই যে বিশ্বাসগুলো, এখানে হ্যাঁ। কিন্তু বেশ কিছু প্রবলেম আছে। যেমন আমি আপনাকে বলি, যেটা হচ্ছে যে প্রথমত যে আমার একটা আপনার উম, যে ফোকাস কমে গেছে বা যে স্মৃতিশক্তির যে ক্ষতিটা হয়েছে, এগুলো কিন্তু সবই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো যেটা হচ্ছে যে আপনাকে জাস্ট এই অ্যাডিকশনটা থেকে দূরে থাকতে হবে। এবং অনেক রিসার্চারই এমন বলছে যে আপনার যে আমাদের ব্রেইনটা কিন্তু আপনার প্রতিনিয়ত কিন্তু চেঞ্জ হয়। আমরা যখন নতুন নতুন জিনিস শিখি, যেমন আমরা যখন অ্যাডিক্টেড হয়েছিলাম, তখন যেরকম আমাদের ব্রেইনটাতে একটা রিওয়ার্ড প্যাথওয়ে ক্রিয়েট হয়েছিল, বা একটা নির্দিষ্ট একটা ফর্মে ছিল ব্রেনটা। ঠিক একইভাবে যখন ওই অ্যাডিকশনটার বদলে যখন মানুষ নতুন নতুন হ্যাবিট সে লাইফে আনে, বা নতুন নতুন ভালো কাজ করা শুরু করে এবং অ্যাডিকশনটা থেকে দূরে থাকতে থাকে, তখন যেটা হয় যে তার অ্যাডিকশনের কারণে ব্রেইনে যে পাথওয়েটা ক্রিয়েট হয়েছিল, সে পাথওয়েটা কিন্তু আস্তে আস্তে উইক হয়ে যেতে থাকে, এবং নতুন নতুন ভালো কাজের পাথওয়ে ক্রিয়েট হতে থাকে। হুম। তো এভাবেই কিন্তু আসলে অ্যাডিকশনটা নতুন ভালো কাজ দ্বারা রিপ্লেস হয়ে যায়, এবং তখন আস্তে আস্তে ব্রেনটাও স্বাভাবিক হয়ে যায়। তার মানে আপনার যে ক্ষতি আগে এতদিন হয়েছে, সেটা কিন্তু সবকিছুই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এবং আপনি আগে ডিসিশন নিতে পারেন নাই ভালো, আপনি এখন ডিসিশন নিতে পারবেন ইনশাল্লাহ। আপনি আপনার অ্যাডিকশন থেকে মুক্ত থাকলে কিন্তু আপনি আবার আপনার যে ডিসিশন নেওয়ার ক্যাপাবিলিটি, বা আপনার যে
আহ, যে স্পার্মের যে আপনি যেটা মনে করতেছেন যেটা ঘাটতি ক্রিয়েট হয়েছে সেটা আবার ফিল আপ হয়ে যাওয়া, সবকিছুই কিন্তু নর্মাল হয়ে যাবে। আর আপনার যদি এটা ফিল হয়ে থাকে যে আপনি যে বিয়ে করতেছেন না, আপনার যদি এটা ফিল হয়ে থাকে যে আপনার কোনো যৌন সমস্যা কাজ করতেছে, সো এটাও কিন্তু আসলে অনেকটাই ঠিক হয়ে যাবে। এবং যদিও আসলে অনেক জায়গায় অনেকভাবে বিভিন্ন ধরনের পোস্ট দেয়, যেগুলো দেখে আসলে অনেকে আরো বেশি অ্যাংজাইটিতে পড়ে যায় যে আয় হায় আমার তো মনে হয় শেষ, আমি তো মনে হয় বিয়েই করতে পারবো না। আসলে বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে যে আসলে এডিকশনটা থেকে আগে বের হতে হবে। আপনি যেহেতু এখন অবিবাহিত, এবং আপনার মতো যারাই এরকম অবিবাহিত অবিবাহিত আছে, তাদের জন্য আসলে মানে ফার্স্ট কাজটাই হচ্ছে আসলে এই অ্যাডিকশনটা থেকে বের হওয়া। অন্তত 3-4 মাস এই অ্যাডিকশনের সাথে ডিস্টেন্স ক্রিয়েট হইলে তখন কিন্তু আপনার অটোমেটিক্যালি আপনার সেক্সুয়াল জিনিসগুলো ঠিক হইতে থাকে। এরপরও যদি দেখা যায় যে উত্তেজিত হওয়ার মতো অবস্থা আসলে আপনার উত্তেজনা আসতেছে না বা উত্তেজনা কাজ করতেছে না বা ইরেকশন হচ্ছে না ঠিকভাবে, তখন হয়তো আপনি যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন। কিন্তু এর আগে কিন্তু এই ধরনের মানে খুব বেশি ফ্রাস্ট্রেটেড হওয়া বা এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তার কোনো কারণ নেই ইনশাল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে যে আমার কাছেও আসলে ভাই কাউন্সেলিং নিয়েছিলেন আর কি আগে। এবং ভাইয়ের এই স্টোরিটা আমি আমার ফেসবুকেও আমি ভাইয়ের পরিচয় গোপন রেখে আমি স্টোরিটা শেয়ার করেছিলাম আর কি। তো সেখানে আমার মানে ভাইয়ের এই যে স্টোরিটা, যে যেমন উনি যেটা বলতেছিলেন একটু আগে যে উনি ওনার এখন এখন এমন ফিল হয় যে ইসলামের জিনাকারীদের যেভাবে শাস্তি দিয়ে মেরে ফেলা হয়, যাতে ওনাকেও যাতে এভাবে মেরে ফেলা হয়, এরকম একটা ফিল ওনার হচ্ছে। তো আমার ওনার এই মানে কথাটা শুনে আমার সেই মানে 1400 বছর 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক সাহাবীর কথা মনে পড়ে গেল আর কি। যে এক সাহাবী ছিলেন, ওনার নাম হচ্ছে সালাবা ইবনে আব্দুর রহমান। ওই সাহাবী বেশ ইয়াং একজন সাহাবী ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সম্ভব একজন খাদেম ছিলেন আর কি। তো এই যে সাহাবী সালাবা রাদিয়াল্লাহু আনহু, উনি একবার এক কাজে মদিনা দিয়ে যাচ্ছিলেন, একজন মহিলাকে গোসলরত অবস্থায় দেখে ফেললেন। হয়তো কোনো একটা ফাঁক ছিল যেখানে চোখ পড়ে গেছে ওনার। ওনার মানে পুরো শরীরেই আসলে একটা প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে, যে কারণ ওনারা তো আসলে জীবনে এরকম কিছু দেখেনি। এবং ওনাদের যে মানে আল্লাহর প্রতি যে ভয় এবং যে একটা তাকওয়ার লেভেল ছিল, কখনো এই ধরনের কিছু দেখার মানে ইচ্ছা বা আকাঙ্ক্ষা কিছুই ছিল না। কিন্তু এটা অ্যাক্সিডেন্টলি ওনার সামনে পড়ে গেছে। ওনার এরপর মানে এতটাই অনুশোচনা কাজ করতেছিল যে উনি ওখান থেকে দৌড়ে চলে গেছেন, এবং উনি ওনার যে বাসস্থান সেই জায়গা থেকে অনেক দূরে চলে গেলেন, একটা কোনো একটা পাহাড়ের দিকে গিয়ে আহ অনেক দিন ওখানে ছিলেন। এবং তিনি মানে ওনার পরিচিত কারো সামনেই আসলেন না। তো ঠিক যেভাবে মানে এখনকার যুগে আমরা দেখি যে আমাদের প্র্যাকটিসিং যারা আছেন মুসলিমদের মধ্যে, প্র্যাকটিসিং মুসলিম ভাইদের মধ্যে যারা এরকম পণে আসক্ত হন, তারা এরকম কিন্তু এই যে ঘরে বন্দী হয়ে যান। এবং তাদের যে এত বেশি অনুশোচনা কাজ করে যে ওনারা আসলে সোসাইটিতে মানে আসতে চান না এবং কারোর সাথে মিশতে চান না। তো ওই সাহাবীর ক্ষেত্রেও এরকম হয়েছিল। উনি যেটা ফিল করতেছিলেন যে কখন যে ওহী নাজিল হয়ে যায় যে আমি একজন পাপী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন যে জেনে যায় যে আমি এরকম পাপ করে ফেলছি। তো এই যে ফিলিংসটা বা এই বিশ্বাসটাই সবচেয়ে বেশি কাজ করতেছিল। এবং এই ফ্যাক্টটা মাথায় থাকার কারণেই উনি বেশি আরো হতাশ হয়ে যাচ্ছিলেন, যেটার কারণে উনি কারো সামনেই আসতেছিলেন না। পরবর্তীতে অনেক দিন পর যত সম্ভব ওমর রাদিয়াল্লাহু আনহু এবং ওনার আরেকজন সাহাবী ওনাকে সামহাও ওই জায়গাতে আবিষ্কার করলেন। এবং দেন ওনার সব ঘটনা শুনলেন। শোনার পর আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিষয়গুলো জানানো হলো। এবং এরপরে একটা সময় যেটা জানা গেল যে উনি এতটাই অসুস্থ হয়ে গেছেন যে ওনার মানে মরে যাওয়ার মতো অবস্থা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ওনার পাশে ছিলেন, এবং উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে কোলে শুয়েছিলেন আর কি মৃত্যুর আগ মুহূর্তে। তো ওনার মানে এই যে এই পাপের যে অনুশোচনা, এই অনুশোচনাটা ওনার মানে এটা থেকে উনি অসুস্থ হয়ে গেলেন। কিন্তু এতটুকু বলতে পারি যে ওনারা আসলে ওনাদের আল্লাহর প্রতি কখনো নিরাশা হয় নাই, এবং ওনারা আপনার তওবা করছেন। হ্যাঁ, যতই হতাশা কাজ করুক না কেন, হয়তো মানে পাপের অনুশোচনা এত বেশি ছিল যে অনেক বেশি আর কি অসুস্থ হয়ে গেছিলেন, কিন্তু ইয়া হননি, আল্লাহর প্রতি নিরাশ হননি এবং তওবা করতে ভুলেন নাই। এবং যেটা সবাই লাস্ট পর্যন্ত যেটা ফিল করলো ওনার এই স্টোরি দ্বারা, যে ওনার আসলে তবাটা কবুল হয়েছে, এটাই ফিল করলো। কারণ যার তবা কবুল হয়েছে মানে ওনার তবা কবুল হয়েছে বলেই তো আসলে উনি রাসূল সাল্লাহ সাল্লামের মতো যে যুগ শ্রেষ্ঠ মানুষ, যুগের সর্বশ্রেষ্ঠ মানব, ওনার কোলের মধ্যে ওনার আসলে মৃত্যুটা হয়েছে। তো ইনশাল্লাহ আমিও মানে যেটা ফিল করি যে আপনাদের মতো যে ভাইরা আছেন, আপনারা কখনোই আশাহত হবেন না। এবং এই যে তওবার বিষয়টা কখনোই আসলে ছাড়া যাবে না, যে আমরা যতক্ষণ পর্যন্ত আমরা তওবা করব, ইনশাল্লাহ আহ, আমরা লুজার হব না। আল্লাহ আমাদের সব পাপ ক্ষমা করে দিবেন, এবং আমরা অবশ্যই পাপ থেকে মুক্তির জন্য আমাদের যা যা করণীয় সেটাও আমরা করে যাব। এই জন্য আমাদের যা যা হেল্প লাগে, আমাদের যদি মানে অভিজ্ঞ কারো সাহায্য না লাগে, আমরা ওটা অবশ্যই নিব। এবং আমরা কখনো এটাকে অবহেলার দৃষ্টিতে দেখবো না। আমাদের জীবনে আমরা অনেক কিছুই করি,
আমরা আমরা মানে অনেক কাজে অনেক অনেক জায়গাতেই কিন্তু আমরা মানে সময় নষ্ট করি, আমরা টাকা পয়সা নষ্ট করি, কিন্তু আমরা নিজেরা ভালো হওয়ার জন্য আমরা আমি আমরা দেখতে পাচ্ছি যে একটা পাপ বা একটা সমস্যা আমাদের লাইফটা ধ্বংস করে ফেলতেছে, কিন্তু স্টিল আমরা এটা থেকে মুক্তির জন্য আমরা কোনো স্টেপ নিই না। তো এটা কিন্তু একটা বড় সমস্যা, যেটা কিনা এই যে আপনি যেটা ভাই আপনি যেটা ফেস করতেছেন, এটা এই যে এতদিন পর 5 বছর বা 6 বছর পরে এই অ্যাডিকশনের, 6 বছর পরে এসে আপনি যেটা ফিল করতেছেন, আপনি এখন বুঝতেছেন যে আসলে আপনার এই কনসার্নটা বা এই অ্যাডিকশন থেকে বের হওয়ার কনসার্নটা আরো 4-5 বছর আগে আসা উচিত ছিল, বা যখন এই অ্যাডিকশনটা হয়েছিল রাইট তার রাইট। 2-3 মাস, 2-3 মাসের মধ্যেই হয়তো আসা উচিত ছিল। এবং আপনার যে এই মানে ফিলিংসটা, এই ফিলিংসটা থেকেই তো আজকে আপনি আমাদের এখানে আসলেন, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আমি যে মানে যে ধোঁকাটা আমাকে দিয়েছে সব সময়, ধোঁকাটা কাজ করছে যে আমি তো এডিক্টেড না। এই ধোঁকাটা আমার সবচেয়ে বেশি কাজ করছে, কারণ আমার মনে করতাম যে এডিক্টেড মনে হয় আরো বেশি, কারণ যে প্রতিদিন দেখে বা প্রতিদিন করে এরকম। হ্যাঁ। রাইট। তো আমি কখনো মানে বুঝতেই পারি না আমি যে এডিক্টেড, মানে যে ধোঁকাটা সবাই খাচ্ছে এখন। মানে সবাই রাইট। যারা দেখতেছে তারা মনে করতেছে তারা এডিক্টেড না, তারা এমনি দেখতেছে, কোনো এক সময় ছেড়ে দিতে পারবে। তা আসলে একটা লাইফের একটা পর্যায়ে গিয়া আহ তখন বুঝতে পারবে যে আসলে সে এডিক্টেড ছিল, যখন আমি বুঝতে রাইট। পারতেছি আর কি। রাইট। তো আপনার মানে এখন এই যুগে যারা এই অ্যাডিকশনটাতে ভুগতেছে বা যারা এটাকে তেমন ক্ষতিকর মনে করে না, তাদের উদ্দেশ্যে আপনার লাস্ট কিছু বলার আছে কিনা? এখন মানে আমি অন্তর থেকে বলি ভাই, আমি যদি পারতাম, যারা এডিক্টেড আছে পারলে তারা হাতে পায়ে ধরে বললাম হলে বা ফ্যামিলির হাতে পায়ে ধরে বললাম হইলে যে এটা কতটা ভয়ঙ্কর। যে ভাই যে যেখানে আছেন, যে পর্যায়ে আছেন, হুম। যত তাড়াতাড়ি সম্ভব এই এডিকশন, দুইটা এডিকশন থেকে ফিরে আসেন, না হয় আপনাদের জীবন মানে ধ্বংস করে দিবে এটা। মানে এটার শেষে ধ্বংস ছাড়া আর কিছুই নেই। এখন আমি অন্তর থেকে চাই প্রত্যেকটা ভাই ফিরে আসুক। ভাই বোন যারাই আছেন এডিক্টেড আছেন, তারা যেখানেই আছেন, যেই পর্যায়ে আসেন, ফিরে আসেন। আল্লাহ তাআলা আপনাদের উপর সবার উপর রহম করুক, ফিরে আসতে সাহায্য করুক। জি, ইনশাল্লাহ। আশা করি সবাই এই ভাইয়ের স্টোরিটা শুনলেন, এবং পর্ন মাস্টারবেশন আসক্তি থেকে যে কত ভয়াবহ আহ, অবস্থা হতে পারে একটা মানুষের লাইফে, যে মানসিক সমস্যার দিকে চলে যায় জিনিসটা, ডিপ্রেশনের মতো মানসিক সমস্যা সৃষ্টি হয়, এবং যেটার কারণে আজকে এই ভাইয়ের আজকে জব যায় যায় অবস্থা, এবং তার পরিবারও আজকে ভালো নাই। তো আমরা আশা করব যে এই ভাইয়ের স্টোরি থেকে সবাই শিক্ষা নিবেন, এবং আপনারা এই যে আমাদের যে এই পডকাস্ট বলবো না কি বলবো জানি না, আমাদের ফার্স্ট টাইম আমরা আজকে এই ইয়েটা করলাম, রেকর্ডিংটা করলাম, সো কাইন্ড অফ পডকাস্টই বলতে পারেন। তা আমাদের এই পডকাস্টটা আপনারা চাইলে সবার সাথে শেয়ার করতে পারেন, তাহলে আশা করা যায় যে অন্যরাও এখান থেকে উপকৃত হতে পারবে ইনশাল্লাহ। এবং যারা এখনো এই পর্ন মাস্টারবেশনকে তেমন একটা ক্ষতিকর মনে করে না, এবং এখনো মনে করতেছে যে এটা একটা ট্রেন্ড বা এটা থেকে তাদের কিছুই হবে না, হ্যাঁ, তারা যাতে আসলে সতর্ক হয়। এবং সত্যি বলতে যে আজকে আমরা যে যে ভাই যে স্টোরিটা বললো এটাই যে একমাত্র সোর্স তা কিন্তু না। এরকম মানে শত শত মানে লাখ লাখ, হয়তো লাখ লাখ মানুষ আছে ডেফিনেটলি। আমরা আমরা যেখানে একটা ছোট একটা প্রতিষ্ঠান, আমরা যেখানে হাজার হাজার মানুষকে আমরা ডিল করলাম, সেখানে ডেফিনেটলি লাখ লাখ মানুষ এটাতে অ্যাডিক্টেড, বাংলাদেশ এটা বলাই যায়। তো আপনারা বেশি বেশি বিষয়টা শেয়ার করবেন ইনশাল্লাহ, তাহলে আশা করা যায় যে আর স্যার অনেকেই আমি ফিরে আসবে। আরো আরো মনে করি যদি এটা সরকার থেকে একদম এই সাইট গুলো ব্লক করে দিত, তাহলে আমাদের এই যুব সমাজ অন্তত এই ধ্বংসলীলা থেকে বাঁচতো। সেটা, এটা নিয়ে অনেকবার আওয়াজ উঠানো হয়েছে, কিন্তু এটা করা হয়, কিন্তু এরপর আবার যেটা শুনি যে এগুলো আবার ওপেন করে দেওয়া হয়। তো এটা নিয়ে হয়তো এখনো কাজ করার সুযোগ আছে, বা এটা নিয়ে হয়তো আরো আরো বলতে হবে। তো এই জন্য আসলে যেটা হচ্ছে যে গভর্নমেন্ট থেকে যেহেতু স্টেপ নেওয়া হচ্ছে না, এই জন্য উম, আমরা ট্রাই করতেছি আসলে যে যে ধরনের ব্লকার গুলো মানুষের জন্য হেল্পফুল হয় এই ধরনের ব্লকার গুলো মানুষকে সাজেস্ট করার। এবং অলরেডি আপনারা জানেন যে বাংলাদেশে কার্ভগার্ড নামে একটা ব্লকার আছে, সেটা নিয়ে কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ। তো ওইটাকে আরো ইফেক্টিভ করার জন্য কাজ হচ্ছে, এবং সামনে লাস্ট ম্যানেজারের সাথে একটা কোলাবোরেশন এর কথা হয়েছে, যাতে মানে আহ, কেউ যাতে কেউ যাতে চাইলেও যাতে ব্লকারটা আনইনস্টল করতে না পারে, সেই ব্যবস্থা করার জন্য, বা সেই ব্যবস্থা করার জন্য যে সাপোর্টটা দরকার, সেই ক্ষেত্রে আসলে লাস্ট ম্যানেজারের সাথে একটা ইয়ে হবে ইনশাল্লাহ, যে কেউ যদি চায় যে তার অপরিচিত কাউকে তার অ্যাপে অ্যাক্সেস দিবে, সেক্ষেত্রে তারা লাস্ট ম্যানেজারকে চুজ করতে পারে। তখন যেটা হবে যে লাস্ট ম্যানেজারের পারমিশন ছাড়া তারা অ্যাপের কোনো সেটিং চেঞ্জ করতে পারবে না, বা অ্যাপটাকে হয়তো আনইনস্টল করতে পারবে না। তো এরকম একটা পরিকল্পনা আছে ইনশাল্লাহ, এটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে আশা করা যায় যে ডিভাইসগুলো অনেকটাই সেভ করা যাবে ইনশাল্লাহ।
তো ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং লাস্ট ম্যানেজারের সাথে থাকবেন, এবং বেশি বেশি এটার ব্যাড ইফেক্ট নিয়ে কথা বলবেন। কারণ এর মানে ক্ষতিকর দিক নিয়ে আসলে কথা বলা শুরু করলে আসলে শেষ হবে না। সো আর যেটা বলতেছিলাম যে ভাই যে প্রবলেম গুলো ফেস করছে এগুলো জাস্ট মানে এর বাইরেও আরো অসংখ্য প্রবলেম আছে, অসংখ্য। আমাদেরই আমরা একটা আর্টিকেল অনেক আগে লেখা হয়েছিল, অনুবাদ করা হয়েছিল সরি, সেখানেই আমরা 50টার মতো ক্ষতি আমরা এখানে নিয়ে আসছিলাম আর কি ওই আর্টিকেলে। তো এই হচ্ছে অবস্থা। আপনারা সার্চ করতে পারেন নেটে, আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন যে পর্নের ব্যাড ইফেক্ট গুলো কি বা পর্নের ব্রেইন ইফেক্ট কি। আপনারা মানে অসংখ্য রিসার্চ পেপার আপনারা পেয়ে যাবেন। কতটা ভয়ঙ্কর স্যার, মানে এটার ইফেক্ট যে মানে কাছের মানুষগুলোকে ইয়াগুলো মায়া লাগে না, মানে রাইট। কতটা ব্রেনকে চেঞ্জ মানে করে দিতে পারে যে কাছে খুবই ভয়াবহ আমার অবস্থা। আমার দুনিয়াতে তো সবচেয়ে আপন মা জি। বাবা। মানে আমার খুব রাইট। কষ্ট লাগে, তারা যে আমার জন্য কষ্ট করতেছে, যে আমি সাফার করতেছে, এখন তো আমি বুঝতে পারতেছি, কিন্তু তাদের জন্য যে আমার আমার অন্তর থেকে কষ্ট আসতেছে না। মানে আমার অন্তর থেকে তাদের জন্য মায়া মায়া কাজ কাজ করতেছে না। করতেছে না। মানে এই বিষয়টা যে কতটা মানে নিষ্ঠুরতার পরিচয় তা বলে বোঝানো যাবে না। মানে আমার রাইট। খুব কান্না করতে ইচ্ছা করে, মানে খুব চিল্লাইতে ইচ্ছা করে, কিন্তু চোখ দিয়ে পানি আসে না, এরকম অবস্থা হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা আশা করি মানে ভাইয়ের যে ডিপ্রেশনটা, এই ডিপ্রেশনটা কেটে যাবে ইনশাল্লাহ। উনি অলরেডি মেডিসিন নিচ্ছেন এবং উনি কাউন্সেলিংও নিচ্ছেন। তো ইনশাল্লাহ এই অবস্থা অবশ্যই দ্রুত পরিবর্তন আসবে। এবং আহ, যেটা হচ্ছে যে আমরা জানি যে মানে মুমিন যদি একটা কাটার ঘাও খায়, কাটার খোঁচাও খায়, সেখানেও কিন্তু তার গুনাহ মাফ হয়। তো সেখানে উনি আর এখানে তো উনি ডিপ্রেশনের মতো একটা ভয়াবহ একটা মানসিক রোগের সাথে উনি ফাইট করতেছেন। তো আশা করি উনি যে ধৈর্য ধরে উনি যে প্রতিটা দিন পার করতেছেন এটার বিনিময়ে আল্লাহ ওনাকে ওনার গুনাহগুলো মাফ করবেন ইনশাল্লাহ। উনি অলরেডি ওনার ভুলটা বুঝতে পারছেন যে ওনার এই অ্যাডিকশন থেকে বের হয়ে আসা উচিত, এবং উনি অলরেডি এখান থেকে বের হয়ে আসতেছেন। এবং উনি এখন পর্ন দেখেন না আলহামদুলিল্লাহ, কিন্তু উনি ডিপ্রেশনটা নিয়ে এখন সবচেয়ে বেশি আসলে স্ট্রাগল করতেছেন। তো ঠিক আছে, আসলে আমরা আজকে এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই পর্ন মাস্টারবেশন থেকে দূরে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।